স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিল, সাথে আছে আমি শামীম জাহেদ। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. বাস্তবায়ন অদক্ষতার জন্যই দাতাদের কাছ থেকে প্রতিষ্ঠিত অর্থ ছাড় হতে দেরি হয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা মনে করছেন প্রকল্প পরিচালনার জন্য দক্ষ কেউ দায়িত্ব নেয় না বলেই বাস্তবায়নে দেরি হয়। আজ আমাদের আলোচনার বিষয় বিদেশি সহায়তার ছাড়। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সোমবার মন্ত্রিসভায় বিদেশি সহায়তার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রিসভায় তুলে ধরা হয় বিদেশি সহায়তার প্রকল্পগুলো কেন বাস্তবায়নে দেরি হয়। সেখানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানায়, জনবল নিয়োগে দেরি হওয়া, ভূমি অধিগ্রহণে জটিলতা, প্রকল্প অনুমোদনে দেরি, কেনাকাটায় দেরি, কনসালটেন্ট নিয়োগেও দেরি হয়। আবার উন্নয়ন সহযোগীদের অনাপত্তি নিতেও দেরি হয়। তবে দেখা গেছে প্রকল্প বাস্তবায়ন করে অর্থ ছাড় পেতে বেশিরভাগ দেরি হয় সরকারের নানা দুর্বলতায়। আমি বলবো যে 80-90% তাই আমাদের দিক থেকেই কাজগুলো শুরু করতে পারিনি আমরা বিভিন্ন কারণে। এবং যেটা হয় যে একটা মিসম্যাচ অফ যে ডোনারের সাথে যে সরকারের যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে যদি তারা পরস্পরের সাথে সমঝোতার ভিত্তিতে না গেতে পারে তাহলে প্রজেক্ট কিন্তু শুরুই হতে পারে না। তো অনেক প্রজেক্ট আছে এরকম যেগুলো হয়তো কনসেপ্ট স্টেজে টাকা অ্যালোকেট করা আছে, কিন্তু সরকারের সাথে হয়তো তাদের ওই বাস্তবায়ন রিলেটেড ওই ধরনের সমঝোতা হয়ে ওঠে না, যে কারণে ব্যবহার করা যাচ্ছে না। অদক্ষ প্রকল্প পরিচালকের কারণে প্রকল্প বাস্তবায়নে হতেও দেরি হয়। সেক্ষেত্রে অর্থনীতিবিদদের পরামর্শ, ভালো প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া যার কাজের অভিজ্ঞতা আছে। আমাদের দেশে সাধারণত পিডি বেশিরভাগ ক্ষেত্রেই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু মিনিস্ট্রিতে থাকে, তারা প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে হতে চায় না। কিন্তু যদি আমরা একটা নিয়ম করি যে প্রজেক্টটা ভালো প্রজেক্ট যে বাস্তবায়ন করে আসছে, তার ম্যানেজমেন্ট স্কিল ভালো, তাকে আমরা ভবিষ্যতে প্রমোশন দেব। এইভাবে যদি তাকে ইনসেন্টিভাইজ করা যায় তাহলে দেখা যাবে যে যারা মানে কর্ম উদ্দীপনা সহকারের লোক অফিসার তারাই প্রজেক্টে আসবে এবং তারা প্রজেক্টটাকে ভালোভাবে করতে পারবে। এই দিকটা সরকার নজর দিতে পারে। অর্থ ছাড় পেতে দাতা সংস্থাগুলোর সাথে সরকারের সমঝোতার দক্ষতাকেও খানিকটা এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব এম এ মান্নান এবং জনাব আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? মাননীয় প্রতিমন্ত্রী, প্রথম প্রশ্ন আপনাকেই করতে যাচ্ছি যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে সরকার এই যে বিদেশি সহায়তা ছাড়ের যে দেরি হচ্ছে, এটা মূলত যেটা অর্থনীতিবিদরা বলছেন যে সরকারের আসলে এক ধরনের ব্যর্থতা। আমি যদি একটু স্পেসিফিক আপনাকে জানতে চাই, এই ব্যর্থতা কি আমাদের আমলাতন্ত্রের ব্যুরোক্রেসির ব্যর্থতা, এই যে নেগোসিয়েশন, এই যে আলোচনা, ব্যর্থতা আসলে কোন জায়গাটা আসলে সরকারের? এটা মিক্সড ব্যাপার। এবং এই যে মূলত শব্দটা আপনি ব্যবহার করলেন যে সরকারের, এটার সঙ্গে আমি একমত নই। এটা আশানুরূপ নয়, আমি স্বীকার করি। এবং এর জন্য অনেকগুলো বিষয় দায়ী। মুদ্রার ওপরে দেখতে হবে আমাদেরকে। এই যে বিষয়গুলো এখানে প্রতিবেদনে তুলে ধরা হলো, আমাদের লোকের মান, আমরা যারা প্রকল্প পরিচালক হন তাদের যে আমরা মনোনয়ন দিই, তাদের কর্মদক্ষতা সবাই আমি স্বীকার করি। এবং তাই বলা হয় যে কিন্তু পুরোটা দোষ আমাদেরকে দিতে পারবে না। কেন আমি বলি যে বিদেশি সকল দাতা, এরা কিন্তু দাতা নন, তারা ঋণ দাতা। এইটা পরিষ্কার হওয়া উচিত। দাতা মানে মনে হয় এমনি টাকা দিয়ে দিল, তারা স্বল্প সুদে ঋণ, হ্যাঁ শুধু ঋণ দাতা। আমি এই কারেকশনটা করতে চাই বিনয়ের সঙ্গে। এবং কোন কোন ক্ষেত্রে এই ঋণের পরিমাণ লেস দেন 1% হতে পারে। ঘরে থাকলে তো 0% পাবে, নিজের দেশে থাকলে এই টাকা 0% পাবে। সেটা আমি যাচ্ছি না, বাইরে আর ভালো বলতে পারে। এবং এটা অনেক কিছু আছে। তো এখন যেটা ব্যাপার হলো যে বলা হয় যে আমরা বাড়ি একটা অর্থ ছাড়েরও ব্যাপার এখানে আসছে। এটা বাড়ি দেখলাম অর্থ ছাড় তো শুধু অর্থ মন্ত্রণালয় করে না। অর্থ মন্ত্রণালয় বাজেট অ্যালোকেশন পাওয়ার যখন পাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা প্রকল্পের 4 কিস্তির প্রথম 3 কিস্তি একবারেই সেই মিনিস্ট্রিতে যেখানে কাজ হবে এটা ভেস্ট করা হয়ে যায়। সমস্যাটা আমি বলছি আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে।
মন্ত্রণালয় থেকে এটা যাবে অধিদপ্তর, যেখানে কাজটা হবে, অধিদপ্তর থেকে যাবে ডাইরেক্টর যিনি অন দ্য গ্রাউন্ড ফিল্ডে কাজ করেন। ওই স্তরগুলাতে ওই টাকাটার বিভাজন বা পুরো অভিযোজন নাকি যেটা বলা হয় এক ধরনের, সে অ্যাপ্রোপ্রিয়েশন যেটা হয় বাংলা মানে ইংরেজিতে, সেইটা অনেক সময় দেরি হয়। এবং এইটা আমি নিজে লক্ষ্য করি যখন আমরা মাঠ পর্যায়ে কাজ করেছি। তো ঢালাওভাবে অর্থ মন্ত্রণালয়কে বা সরকারকে দোষ দেওয়া যাবে না। আর সরকার মেশিনারিকে বলছি আমরা, সরকারের যে মেশিনারি সেটা কি আমরা বলছি? মেশিনারির মধ্যে আপনি কি মেশিনারি তো আসল জিনিসটা হলো মানুষ। আমি সেই কথা মানে মেশিন তো কথা বলবে না। মানুষের আমি স্বীকার করবো যে আমরা তুলনামূলক ভাবে অতটা দক্ষ এখনো নই। আমরা কাজে একটু জাতিগত ভাবে বুঝো ঢিলা চলতেছে এটা। তবে আমাদের যে ঋণদাতাদের নিজস্ব আইন কানুন, তাদের মনোভাব, তাদের যে অ্যাটিটিউড, এইটাও মাঝে মাঝে দেখার বিষয় আছে। তারা সর্বক্ষেত্রে মনে করেন যে তাদেরটাই বেস্ট। আমাদের তো নিজস্ব কিছু কালচারাল ব্যাপার ট্যাপার আছে, আমাদের দেশের পরিস্থিতির ব্যাপার আছে, এইগুলো বিচারে নিতে হবে। আর একটা বিষয় এখানে রিপোর্টে এসছে, জমি মারাত্মক, জমি হাঙ্গরি দেশ, এটা জমি নাই, 1 ডেসিমেল জায়গা কারো পড়লে হিউল গো টু এনি লিমিট। আমরা ওই বিষয়টা আমরা পরে আপনার কাছে আসবো। ডক্টর আহসান মনসুর, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জনাব মান্নান বলছিলেন যে শুধু সরকারের না, দাতাদেরও এক ধরনের কারণে দেরি হচ্ছে, আপনার কি মনে হয় যে দাতাদের কারণে অনেক সময় তাদের যে শর্তগুলো থেকে সেই শর্ত পূরণ না হওয়াতেই তারা আসলে না করে থাকে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে, এবং অনেকেই এটা আমলাতন্ত্র আমাদের দেশে বলে থাকে যাদের বাধার একটা বড় কারণ? আপনার কি মনে হয় সেখানে কি আমাদের দাতার সাথে বোঝা? এখানে এক ধরনের মানে আমি যেটা মনে করি যে যদি 100% মধ্যে ভাগ করে, আমার ধারণা যে হয়তো 30% দেরিটা হয় দাতাদের কারণে, সেটা অস্বীকার করা যাবে না। এবং এখানে বিভিন্ন কারণে হয়, কারণ দাতাদেরও কিছু প্রকিউরমেন্ট রুলস রেগুলেশনস আছে এবং বাংলাদেশ সরকারেরও প্রকিউরমেন্ট গাইডলাইন্স রুলস রেগুলেশন, আমরা সেটা জেনে শুনে সেখানে যাচ্ছি। হ্যাঁ, এবং এই দুটোর মধ্যে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অসঙ্গতিও আছে এবং দুটোকে মিট করতে হবে। আচ্ছা, তারপরে এটাকে করা যাবে। যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই দুটোকে একসাথে করতে গিয়ে কিছুটা সময় ক্ষেপণ হয়। কিন্তু আমি বলবো যে আমাদের যেটা সবচেয়ে বেশি দেরি হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রকল্প শুরুর আগেই টেন্ডারিং এন্ড রিটেন্ডারিং এর মাধ্যমে এখানে বড় রকমের একটা সময় ক্ষেপণ হয়ে যায়। এবং আমরা যেমন দেখছি যে আমাদের সিম্পলি যদি পদ্মা সেতুর কথা বাদই দিলাম, সেটা ছোট ছোট প্রকল্প, যে এই ভ্যাটের যে বাস্তবায়ন, প্রকিউরমেন্টটা হলো, রিকমেন্ডেশন গেল, সামহাও অবজেকশন চলে আসলো, কোথা থেকে কমপ্লেন চলে আসে, ওটাকে আবার রিটেন্ডারিং 1 বছর দেরি হয়ে গেল। তো এই যে দেরি 1 বছর, একটা টেন্ডারিং এর প্রসেসে যে সেটাকে শেষ করে আবার শুরু করতে গেলে আবার 1 বছর লাগবে, এটার জন্য কে দায়ী? এবং এটার ব্যাপারে আমাদেরকে অর্থনৈতিক যে ক্ষতি বা অন্যান্য যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু সরকারকে এবং যারা সহযোগী প্রতিষ্ঠান, দাতা বা যারা ঋণ দিচ্ছে, তাদেরকেও এটা আমলে নিতে হবে। যে আমরা কি আমলে নিচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী? অবশ্যই এই যে আমলে নেওয়ার জন্য এটা হচ্ছে। যে কোনো লোকের অভিযোগ করার অধিকার আছে। আমি তো সেটা গণতন্ত্র যদি চাই, আইনের শাসন চাই, আমি তো এটা বাদ দিতে পারবো না। এবং দেখা যায় বড় বড় টেন্ডারের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রতিযোগিতামূলক বিষয় চলে আসে সামনে। এবং যে কোনো সরকারকেই, আর আদালত তো আছেই, যে কোনো ব্যক্তি যদি আমার কাছে স্যাটিসফাইড না হয়, সরকার থেকে তার মন মতো জবাব সে না পায়, ই ক্যান গো টু দ্য কোর্ট। ওখানে রিটের অধিকার আছে, তার জানার অধিকার আছে। এখন তো তথ্য অধিকার আইন আমরা, তাহলে আসলে ডক্টর মনসুর যেটা বলছেন, আসলে দেরি হয় এই কারণে যে আমরা যদি কোর্টে যাই, এত কিছু করি, কিন্তু আমরা প্রথমেই কেন সেই জিনিসটাকে বন্ধ করতে পারছি না? কেন আপনি তো মানুষের অধিকারকে বন্ধ করতে পারবেন না। মানুষের জানার অধিকার, অভিযোগ শোনার অধিকার, আপিলের অধিকার, এইগুলো তো আপনি পুরো গণতান্ত্রিক সমাজে কেউ বাদ দিতে পারবেন। সেটা ঠিক আছে, কিন্তু কেন আসলে এই অভিযোগগুলো ওঠে? এই অভিযোগগুলোকে অবশ্যই আমল নিতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। তবে যেটা অনেক সময় অনেক কিছু করে থাকে সেটা হলো যে আমলে নিয়ে আবার ওটাকে ইমিডিয়েটলি রিকনসিডার করা। মানে ক্যান্সেলেশন করলে হয় কি পুরো প্রসেসটা পিছিয়ে যায়, ডিলে। কিন্তু রিকনসিডারেশন কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে করা যায়। ঠিক আছে, আমার বিরুদ্ধে 5টা অভিযোগ এসেছে, এই 5টা অভিযোগকে আমি একটা সাব কমিটি করে বললাম তোমরা প্রতিবেদন দাও, এবং এটার ভিত্তিতে আমরা আবার রিকনসিডার করব। বা তোমরাই পুনর্মূল্যায়ন করো যে আগের যে রিকমেন্ডেশন সেটাকে চেঞ্জ করতে হবে কি হবে না। এটা করলে পরেও কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যেতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুরো জিনিসটাকে আবার রিভার্সড হয়ে যায়। সেটা খুব সময় সাপেক্ষ এবং আর্থিকভাবে আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক। যেটা যারা মান্নান, অনেকেই বলছেন যে এই যে প্রকল্প ছাড়ের দেরি হয় এবং প্রকল্প পিছিয়ে যায়, এর ফলে কি পুরো কস্ট কি, খরচ কি বেড়ে যাচ্ছে না? অবশ্যই খরচ বাড়বে, যত সময় যাবে। সময়ের মূল্য, এটা আমাদের প্রাথমিক পাঠে আমরা পড়েছি, যেটি দ্য হাইয়েস্ট কস্ট, টাইম কস্ট।
Right. তো এটা তো অ্যাভয়েড করার কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা সংস্কারের পর সংস্কার করে যাচ্ছি, ফরম পাতি সব চেঞ্জ করা হয়েছে, টেন্ডারিং এ যাচ্ছি, নানাভাবে আমরা এটাকে ইমপ্রুভ করার জন্য সচেষ্ট। এবং এমনকি ওই যে ছাড়ের একটা বিষয় ছিল আগে, বাজেট পাস হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা প্রত্যেকটা ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যারা তাদের এলোকেশনটার 3টা কিস্তি এমনি ছেড়ে দেওয়া হয়, আর তাকে আসতে হয় না অর্থ মন্ত্রণালয়ে। এরপরেও দেখা গেছে ওই যে গণতান্ত্রিক নিয়ম, আইনের শাসন, উচ্চ আদালতের অধিকার, এগুলো তো আমরা এটাকে আমাদের ফেলতে পারবো না এবং এটা আমাদের মানতে এটা রক্ষা করতেই হবে আমাদেরকে। আমাদের সময় হয়েছে একটি বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলে একটি বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।